এসো, আমার সাথে একটা রাত কাটাও। যদি আমাকে সুখী করতে পারো তাহলে তুমি বিয়ে করব, নাহলে নয়। নিজের সামনে দাঁড়ানো অতীব সুদর্শন পুরুষটির মুখে এহেন কথা শুনে ভয়ে লজ্জায় একদম গটিয়ে গেল তানহা। দ্রুত কান চেপে ধরল সে। তানহাকে এমন করতে দেখে ভ্রু কুচকে তাকালো শাহনাজ সিদ্দিক। এই মেয়েটা তো নিজের ইচ্ছে দিয়ে এখানে এসেছে, তাহলে এখন এসবের মানে কি? শাহনাজ হালকা কেশে বলল, হ্যাঁ মেয়ে, কি হলো তোমার? যা বলছি সেসব কি কানে যায়নি? তালনা আমতা আমতা করে বলল, আমি আমি এমন মেয়ে নই, প্লিজ আমায় যেতে দিন। কথা শুনে মোটেও ভালো লাগলো না শাহনাজের। সে রাগী স্বরে বলে উঠল, হ্যাঁ, তুই যদি সতী সাবিত্রী হোস তাহলে এখানে এসেছিলি কেন? এখন এসব কি নাটক করছিস? বেশি নাটক না করে চলতি কাঁধে করোনাটা সরা। তানা অসুযুক্ত নয়নে বলে উঠল, না, একজন নারীর কাছে তার সম্মানের থেকে দামি কিছুই না। আমি কোনো কিছুর বিনিময়ে নিজের সম্মান বিসর্জন দেব না। শাহনাজের পুরো শরীর রাগে ক্ষোভে জ্বলে ওঠে। সে তানহার বাহু শক্ত করে আঁকড়ে ধরে বলে, তাহলে এখানে কি রং তামাশা করার জন্য এসেছিলি? তানা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। সে তো এত কিছু ভেবে এখানে আসেনি। সে নিজের বান্ধবীর কাছে শুনেছিল এখানে আসলে সে নিজের জীবন পরিবর্তনের একটা সুযোগ পাবে, কিন্তু সেই সুযোগের জন্য যে এত বেশি দাম দিতে হবে সেটা তার কল্পনার বাইরে ছিল। তান্নাকে এভাবে কাঁদতে দেখে শাহনাজের বিরক্তির সর্বোচ্চ সীমা পৌঁছে যায়। এক ধাক্কায় তানহাকে দৌড়ে ফেলে দেয়। তানহা ফ্লোরে পড়ে গিয়ে ব্যথায় আর্তনাদ করে ওঠে। শাহনাজের রাগে তবুও কমে না। সে সিকিউরিটি গার্ডকে উদ্দেশ্য করে বলে, এই মালটাকে জলদি বাইরে ফেলে এসো, এর চেহারা ওর দেখতে চায় না। অতঃপর সিকিউরিটি গার্ডরা তানহাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। শাহনাজের সর্বসময়ের সাথী তথা তার সেক্রেটারি আকবর ধীর পায়ে এগিয়ে সে হালকা ঝোঁক গিলে বলে, স্যার, বাইরে আরও অনেক মেয়ে অপেক্ষা করছে। আপনি যদি অনুমতি দিতেন তাহলে। শাহনাজ রক্তিম চোখে তাকায় আকবরের দিকে। তার এই দৃষ্টি দেখে আকবরের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। শাহনাজ বলে ওঠে, আমার মোটে আজ নষ্ট করে দিয়েছে স্টুপিড মেয়ে। এখন আর কোনো মেয়ের সাথে দেখা করার রুচি নেই। ওদের সবাইকে চলে যেতে পারো। স্যার, একটা মেয়ে না হয় একটু বেঁকে বসেছে, কিন্তু বাকিরা। শাহনাজ রাগী দৃষ্টি দেখে আর কথা বাড়ায় না, বেরিয়ে যায় আকবর। তার নির্দেশনা মেনে নেয়। শাহনাজ এবার একটা রকিং চেয়ারে বসে বলে ওঠে, আজ অবধি কারো সাহস হয়নি আমাকে রিজেক্ট করার। আমি সবাইকে রিজেক্ট করেছি, আর আজকে না ওই সামান্য একটা মেয়ে আমাকে রিজেক্ট করলো। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এবারে শেষ আমি দেখিয়ে ছাড়বো। আকবর ফিরে এসে শাহনাজ সিদ্দিকীর দিকে তাকিয়ে ভয়ে জড়সড় হয়ে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে আজ তার রাগ সপ্তম আসমানে। আর হবে নাই বা কেন? শাহনাজ সিদ্দিক হলো পুরো চট্টগ্রাম শহরের ত্রাসের নাম। খাতায় কলমে যদিও একজন সাধারণ বিজনেসম্যান, তবে তার আসল পরিচয় আরও বেশি ভয়ানক। চট্টগ্রাম বন্দর দিয়ে যত অনৈতিক চোরা কারবার সে পরিচালনা করে তা কারো অজানা নয়। তবু ভয়ে কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। যারাই তার বিরুদ্ধে আলোচনা তোলার চেষ্টা করে তাদের দুনিয়া থেকে সরিয়ে দেয় সে। আজ অবধি কয়েকজনকে তা আদেশে মেরে সমুদ্রে ভাসানো হয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। এই শাহনাজ সিদ্দিকীর পরিবার বলে কিছুই নেই। তার ইচ্ছে ছিল এবার বিয়ে করবে, সেজন্য সে আজ এই আয়োজন করেছিল। তার ডাকে সাড়া দিয়ে অনেক মেয়েও এসেছিল। শাহনাজের ইচ্ছে ছিল একে একে সব মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে যাকে তার ভালো লাগবে তাকে স্ত্রী হিসেবে বরণ করে নেবে। কিন্তু প্রথমেই এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো যা তার পুরো ইচ্ছেটাকে শেষ করে দিল। শাহনাজ সিদ্দিক আচমকা আকবরের উদ্দেশ্যে বলে উঠল, ওই মেয়ের সম্পূর্ণ বায়োডাটা আমার চাই। আকবর অপেক্ষাবহ দাসের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা স্যার, পেয়ে যাবেন। শাহনাজ আশ্বস্ত হলো। আকবর ছেলেটা বড্ড কাজের। কিভাবে যেন এই ভীতু মানুষটা তার বড্ড ভয়ানক মানুষটার সাথে মিলিয়ে নিল। আর এখন শাহনাজের ছায়ার সঙ্গী হয়ে উঠেছে সে। তানহা নিজের চোখে জল মুছতে মুছতে নিজের বাড়িতে প্রবেশ করলো। নিজের বাড়ি বললে হয়তো ভুল হবে, সে তো এই বাড়িতে বরগাছার মতোই বেড়ে উঠেছে। তখনকার ঘটনা সে কিছুতেই ভুলতে পারছে না। জীবনে অনেক কিছু সহ্য করে এসেছে, তবে এমন বাজে পরিস্থিতি তার জন্য সম্পূর্ণ নতুন। তানহা বাড়িতে প্রবেশ করা মাত্রই একজন মধ্যবয়সী মহিলা এসে তার চুলের মুঠি টেনে ধরে বলল, সকাল সকাল কন্যাঙের কাছে গিয়েছিলি নবাবজাদি? বাড়ির সব কাজ কি তোর মরা মা এসে করবে? তানা বার্তায় আর্তনাদ করে উঠল।
এতেই দয়া হলো না তার সৎ মা মর্জিনা বেগমের। তিনি আরো জোরে তানহার চুল টেনে ধরে বললেন, তোর খুব ডানা গজাইছে, তাই না রে মাগি? তোর এই ডানা কিভাবে ছাড়তে হয় আমার জানা আছে। আজ সারাদিন একটা দানাও খেতে পাবি না তুই, এটাই তোর শাস্তি। তানহার চোখে জল টলমল করতে থাকে। সে কিছুই বলতে পারে না। মার্জিয়া বেগম আরও নানা রকম অশ্রাব্য গালাবন্ধ করতে থাকে। তানহার কাছে যদি সব নতুন নয়, নিজের মাকে হারানোর পর যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করে সৎমা নিয়ে এলো, তখন থেকেই তাকে এসব সহ্য করতে হচ্ছে। তার আপন বাবাও কখনো তাকে কাছে টেনে নেয়নি, আর সৎমা তো সৎমাই হয়। এই নরকুণ্ড থেকেই তো মুক্তি চেয়েছিল সে। তাই তো আজ এক বান্ধবী যখন তাকে জানিয়েছিল আজ হোটেলে গ্র্যান্ড প্যালেসে গিয়ে শহরের অন্যতম ধনী বিজনেসম্যান শাহনাজ সিদ্দিকের কাছ থেকে দেখা করলে তার জীবন বদলে যাবে, তখন সে এত কিছু না ভেবে চলে গিয়েছিল। বছর 22-এর তানহা বুঝতে পারেনি এই দুনিয়ায় চরম জটিলতা। তানহার উপর এখন এমন অত্যাচার চলছিল, তখনই সেখানে উপস্থিত হলো তার সৎ বোন মিহি। সে তানহাকে একটু দয়াও দেখালো না, বরং তার উপর এসব অত্যাচার দেখে সে খুশি হলো। নিজের মাকে উৎসাহ দিয়ে বলল, মারো এই বান্ধবীটিকে, ওর জন্যই আজ আমায় না খেয়ে কলেজে যেতে হচ্ছে। প্রতিদিন সকালের রান্না তো করে, ওই করে, তাহলে আজ কেন এত ব্যাঘাত ঘটলো? ও থাকতে কি এখন তুমি আর আমি রান্না করবো নাকি আম্মু? মার্জিয়া বেগম তেতে উঠে বললেন, কখনো না। যদিও আমাদেরই এই বাড়ির সব কাজ করতে হয়, তাহলে একে শুধু শুধু পুষছি কেন? এক মাগি, যা জলদি গিয়ে রান্না বসা, আর বাড়ির সব কাজ তুই করবি। আমি সকিনাকে আজকে ছুটি দিয়েছি। বলেই তিনি তানহাকে ঠেলে সামনেই পাঠান। তানহা অসহায় চোখে তার পানে তাকায়। তিনি বলেন, এভাবে কি দেখছিস? তোর এই ন্যাকামি দেখে আমার মন গলবে না। যা রান্না করে। অগত্যা তানহা রান্নাঘরের দিকে পা বাড়ায়। পেছন থেকে মা মেয়ের হাসির আওয়াজ তার কানে আসে, যেন তাকে এইভাবে অপদস্থ করে কষ্ট দিয়ে তারা মহা খুশি। তানহা দীর্ঘশ্বাস ফেলে নিজের এই জীবনের সাথে সে মানিয়ে নিয়েছে। তবুও মাঝে মাঝে মুক্তির আশা জাগে মনে। এই ছোট্ট থেকে এইভাবে বড় হওয়া তার মানসিক বিকাশ যেভাবে ঘটেনি, কখনো প্রতিবাদ করতে শেখেনি। রান্নাঘরে এসে চোখের জল মুছে সে রান্নার কাজ শুরু করে। রোজকার এই নির্মমতার বয়ে চলেছে তার জীবন, যেই জীবনের পার করতে রয়েছে বিষাদ ও ছায়া। তানা নিজের মতো রান্না করছিল, কারণ সে জানে রান্নাটা ঠিক মতো না হলে তার শাস্তি মেয়াদ বাড়বে। এমন সময় হঠাৎ করে কয়েকটা গাড়ির আওয়াজ হলো রান্নাঘরে। তানা অবাক হয়ে বলল, আমাদের এলাকায় আবার কে গাড়ি নিয়ে আসলো? মর্জিনা বেগম ও মিহির সোফায় বসে গল্প করছিল নিজেদের মতো। এমন সময় হঠাৎ তাদের বাড়ি ঢুকে গেল দরজা খুলে। মর্জিনা বেগম চমকে উঠে দাঁড়ালেন, মিহিও ভীষণ অবাক হয়। দরজা খুলে যাবার পরপরই রাজকীয় ভঙ্গিতে বাড়ির ভেতরে প্রবেশ করে শাহনাজ সিদ্দিক। তাকে দেখা মাত্রই মিহি অবাক হয়ে যায়। মর্জিনা বেগম অবশ্য তাকে চিনেন না। তিনি বলে ওঠেন, কে আপনি? সাথে সাথে মিহি মর্জিনা বেগমের হাতের কনুই দিয়ে গুতা মেরে বলে, আম্মু, সাবধানে কথা বলো। উনি এই শহরের বিখ্যাত মাফিয়া শাহওয়াজ সিদ্দিকী। কথাটা শুনেই মর্জিনা বেগমের কণ্ঠস্বর নিচু হয়ে যায়। তিনি বিড়বিড় করে বলেন, হাই খোদা, ইনি আমাদের এখানে কেন এসেছেন? আমরা আবার কি করলাম ওনার সাথে? দাঁড়াও, আমায় ব্যাপারটা বুঝতে দাও। শাহনাজ সিদ্দিক কারো পরোয়া না করে তাদের বাড়ির নরম সোফার ওপর পায়ের ওপর পা তুলে বসে পড়ে। চারিদিকে তার সমস্ত গজরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। মর্জিনা বেগমের তো ভয়ে অজ্ঞান হওয়ার জোগাড়। তিনি মিহির উদ্দেশ্যে বলেন, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না আম্মু। এনাদের সাথে কথা বলার সাহসও তো হচ্ছে না। তুই এখানে দাঁড়িয়ে না থেকে যা না, গিয়ে তোর আব্বুকে ডেকে নিয়ে আয়। আমার সময় সেখানে উপস্থিত হন এই বাড়ির কর্তা আসগর ইসলাম। তিনি এসেই বলে ওঠেন, এ কি, কে আপনারা, আর আমার বাড়িতে কি করছেন? একই সময় তানহারও আগমন ঘটে সেখানে। তানহাকে দেখে শাহনাজ সিদ্দিকীর মুখে একটা ক্রূর হাসি ফুটে ওঠে। নিজের পকেট থেকে একটা কানের দুল বের করে তিনি সবাইকে দেখিয়ে অতঃপর কানের দুলটা সোফার সামনে ডেস্কের ওপর রেখে এটা দেওয়ার জন্য এসেছিলাম। তান্নার হাত চলে যায় তার কানে। এটা তো তারই কানে দুল, কোনোভাবে হয়তো খুলে পড়ে গেছিল। তান্নার মনে এবার ভয় কাজ করতে শুরু করে। এই লোকটা এই দুল নিয়ে এখানে কেন এসেছে? আম্মু, এই দুলটা তো। মর্জিনা বেগম তীক্ষ্ণ চোখে তানহার পানে তাকায়।
তান্নার একটা কানে দুল নেই। শাহনাজ এবার উঠে দাঁড়িয়ে তান্নার দিকে বলে, কালকে রাতটা অনেক মজার ছিল, আশা করি এমন মজা আবারও হবে। তান্না বিস্ফোরিত চোখে শাহনাজের দিকে তাকায়। শাহনাজের এমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। একে একে তার সব গাছরাও বেরিয়ে যায়। সবাই বেরিয়ে যাওয়ার পর মর্জিনা বেগম এগিয়ে আসেন। তানহাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার চুলের মুঠে টেনে ধরে গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, তাইলে আমি ঠিকই ভাবছিলাম রাইতের আন্ধারে নিজের দেহ বিক্রি করতে গেছিলি তুই। তানা দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। মিহির নিজেও মায়ের তালে তাল মিলিয়ে বলে ওঠে, একদম ঠিক বলেছেন। সব সময় তো সতী সাবিত্রী সেজে থাকে, এখন আসল চেহারা বেরিয়ে এলো। দেখেছো এই মেয়ের বুদ্ধি, কেমন চালাকি করে রাঘব বোয়ালকে জালে ফাঁসিয়েছে। নিশ্চয়ই অনেক টাকা কামিয়েছে। কথাটা শুনেই মর্জিনা বেগমের চোখ জলজল করে ওঠে। এর মাঝে তানহা অনেক আশা নিয়ে এগিয়ে গেল তার বাবা আসগর ইসলামের দিকে। করুণ কণ্ঠে বলল, আবু বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। আমি তো শুধু আসগর ইসলাম এক ধাক্কায় তানহাকে দূরে সরিয়ে দিয়ে বলল, দূরে থাক আমার থেকে, খবরদার আমায় আব্বু বলে ডাকবি না। এই তুই তোর মায়ের সাথে মরে গেলি না কেন রে? আমার সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলি। ছি, আমার মেয়ে কিনা এইসব করছে, ভাবতে আমার গা গুলিয়ে উঠছে। মিহি এবার মর্জিনা বেগমের কাছে গিয়ে বলল, এই সুযোগ আম্মু, এই সুযোগে এই আপদটাকে বিদায় করো। মর্জিনা বেগম বললেন, তারা আমার আগে ব্যাপারটা ভালোভাবে বুঝতে দে। কি বুঝবে তুমি আম্মু? যদি সত্যি এই সোহান সিদ্দিকীর সাথে তানহার কোনো সম্পর্ক থাকে, তাহলে নিশ্চয়ই ওকে অনেক টাকা দিয়েছে। সেই টাকার ভাগ না নিয়ে ওকে কিভাবে ছাড়ি? ঠিক বলেছ তো, এটা তো আমার মাথায় আসেনি। মর্জিনা বেগম এবার তানহার কাছে গিয়ে তাকে টেনে তুলে বলল, চল এক্ষুনি, তোর রুমে গিয়ে তোর সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি। মানে কেটে পড়তো এখান থেকে। বলেই তিনি তানহাকে টানতে টানতে তার রুমে নিয়ে যান। মিহিও তার সাথে যায়। রুমে এসে মর্জিনা বেগম ভেতর থেকে দরজাটা বন্ধ করে বলেন, অনেক হয়েছে তোর সতীপনা, এবার মানে টাকা বের কর। কিসের টাকা আম্মু? মা গো মা, কি ন্যাকামো! কিসের টাকা মানে? কাল রাইতে যে মাফিয়াটির বিছানা গরম করেছিস, তার বিনিময়ে যে টাকা পেয়েছিস, তার কমিশন আমাদের দিবি না? তানহা বলে ওঠে। আমি এমন কিছুই করিনি। মিহি তানহার চুল টেনে ধরে বলে, এই একদম অভিনয় করবি না। এতদিন ধরে যে তোকে আমরা পেলেছি, এখন তোকে এমনি ছেড়ে দেব ভেবেছিস? যা আয় করেছিস তার ভাগ আমাদের দিতে হবে, না হলে। বিশ্বাস করো, আমি সত্যি এমন কিছু করিনি। মর্জিনা বেগম বলেন, বুঝেছি, ভালোই তুই মানবি না। মিহি, আয় তো, পুরা ঘর আমরা তন্ন তন্ন করে খুঁজবো। টাকা নিশ্চয় এইখানেই কোথাও রেখেছে। দুজন পুরো ঘর এলোমেলো করে দেয়, কিন্তু এক কানা করিও পায় না। মিহি ক্লান্ত হয়ে বলে, কিছুই তো পেলাম না। মর্জিনা বেগম এবার ক্ষিপ্র বেগে এগিয়ে যায় তানহার দিকে। তানহা চুলের মুঠি ধরে বলে, ভালোই বল, কোথায় রাখছিস? নইলে। বলে তিনি তানহার কান থেকে সোনার দুল, তার হাতে থাকা সোনার বালা খুলে নেয়। তানহা অনুনয় স্বরে বলে, এগুলো আমার মায়ের শেষ চিহ্ন, এগুলো কেড়ে নিও না। কিন্তু নির্দয় মহিলার কানে কোনো কথা যায় না। তিনি এগুলো খুলে মেহির হাতে দিয়ে বলে, এ তো ভালো কথা শোনার মেয়ে নয়। এবার যাই, একে এর জায়গা দেখিয়ে দিয়ে আসি। বলেই মর্জিনা বেগম তানহাকে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেন। তানহা হাজারো আকুতি করলেও সেসব কানে নেয় না। দরজায় এনে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। তানহা মর্জিনা বেগমের পায়ের কাছে বসে পড়ে বলে, দয়া করে আমার বের করে দিও না আম্মু। আমি কোথায় যাব এখন? আমার যে এই শহরে আর কোনো আপনজন নেই। যেই নাঙের বিছানা গরম করেছিস তার কাছেই যা, পারলে কিছু টাকা জোগাড় করে আনিস, নইলে এ বাড়িতে তোর কোনো ঠাঁই হবে না। বলেই তানহার মুখের ওপর দরজা বন্ধ করে দেন তিনি। তানহা সেখানেই বসে কাঁদতে থাকে। কিছু সময় পর হঠাৎ বৃষ্টি শুরু হয়।
জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। তান্না ভয়ে হাত দিয়ে কান ঢেকে ধরে। তান্না পুরোপুরি ভিজে যাচ্ছে। এমন সময় হঠাৎ তান্নার মাথার উপর ছাতা ধরে। তান্না অবাক হয়ে মাথা উঁচু করে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ এটা ছিল সেই শাহনাজ সিদ্দিক। তান্না বলে ওঠে,